গত ২০ অগস্ট আমরা কয়েকজন মিলে যাত্রা করেছিলাম কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম মিঠামইন সাবমার্সিবল সড়ক দেখার উদ্দেশ্যে। চারপাশে অফুরন্ত জলরাশি আর মাঝ দিয়ে ছুটে চলা সরু কালো পিচঢালা রাস্তা। এমন দৃশ্য যেন বাংলার প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম। যাত্রাপথ ও দৃশ্যপথ। আমাদের যাত্রা শুরু হয় ভোরের দিকে। গাড়ি নিয়ে পৌঁছাই হাওরের প্রান্তে। যতই এগোচ্ছিলাম ততই চারপাশের দৃশ্য মোহনীয় হয়ে উঠছিল। রাস্তার দুই পাশে শুধুই বিস্তীর্ণ জলরাশি, দূরে নৌকা ভেসে চলেছে। মাঝে মাঝে দেখা মিলছিল জেলে ও কৃষকের। আকাশ জল মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। সাবমার্সিবল সড়কের ইতিহাস ও গুরুত্ব। অষ্টগ্রাম মিঠামইন ইটনা সাবমার্সিবল সড়কটি প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ। এটি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের উদ্যোগে নির্মিত হয় এবং ২০২০ সালের দিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্দেশ্য: হাওড়াঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব করা। বিশেষত্ব: বর্ষাকালে এই সড়ক পানির নিচে চলে যায় আর শুষ্ক মৌসুমে এটি প্রধান যোগাযোগ পথে রূপ নেয়। পর্যটন আকর্ষণ: পানির ওপর ভাসমান রাস্তার মতো দেখতে হওয়ায় এখন এটি পর্যটকদের কাছে এক মনোমুগ্ধকর ভ্রমণ কেন্দ্র। ভ্রমণের অভিজ্ঞতা: সড়কের মাঝখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা যেন হাওরের বুকের ওপর ভাসমান। বাতাস ছিল শীতল, চারদিকে শুধু পানির শব্দ আর দূরে পাখিদের ডাক। মাঝে মাঝে স্থানীয়রা মোটরসাইকেল, অটোরিকশা কিংবা নৌকায় চলাচল করছিল, যা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছিল। আমরা কয়েক জায়গায় থেমে ছবি তুললাম, স্থানীয় দোকানে চা খেলাম আর গ্রাম্য মানুষের সাথে কথা বলে জানলাম তাদের জীবনযাত্রার গল্প। তারা বলছিলেন এই সড়ক হওয়ার আগে বর্ষাকালে নৌকাই ছিল একমাত্র ভরসা। এখন যোগাযোগ সহজ হয়েছে, চিকিৎসা এবং শিক্ষার সুযোগও বেড়েছে। শেষ কথা: অষ্টগ্রাম মিঠামইন সাবমার্সিবল সড়ক শুধু একটি রাস্তা নয়, বরং হাওড়াঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ। এটি একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়নের পথ খুলে দিয়েছে, তেমনি প্রকৃতিপ্রেমীদের কাছে এটি এক অপার সৌন্দর্যের ভ্রমণস্থল। আমাদের সেই দিনের ভ্রমণ তাই কেবল একটি ঘোরাঘুরি নয়, বরং হাওর সংস্কৃতি ও উন্নয়নের সাথে এক নিবিড় পরিচয়। কিশোরগঞ্জের হাওর এলাকার ইতিহাস হাজার বছরের পুরনো। এই অঞ্চলটি মূলত নিচু জলাভূমি, যা বর্ষাকালে পানিতে ডুবে থাকে এবং শুষ্ক মৌসুমে বিশাল ফসলি জমিতে পরিণত হয়। গল্পাকারে হাওরের ইতিহাস নিচে তুলে ধরা হলো। অনেক অনেক দিন আগে, যখন পৃথিবী আজকের মতো এত উন্নত ছিল না, তখন বাংলার এক নিভৃত কোণে ছিল এক বিশাল জলরাশি। স্থানীয়রা তাকে ডাকত হাওর বলে। এই হাওর শুধু জলরাশিই ছিল না, ছিল এক জীবন চক্রের প্রতীক। বর্ষায় তার ছিল অথই জলরাশি, আর শুষ্ক মৌসুমে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ। এই হাওরকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এক স্বতন্ত্র সংস্কৃতি আর জীবনযাত্রা। হাজার বছর আগে এই হাওরের বুক চিরে বয়ে যেত অসংখ্য নদী আর খাল। এখানকার মানুষের প্রধান পেশা ছিল মাছ ধরা আর কৃষিকাজ। তারা ছোট ছোট নৌকায় চড়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেত। তাদের জীবন ছিল প্রকৃতির ছন্দে বাঁধা। প্রাচীনকালে এই হাওর অঞ্চল বিভিন্ন শক্তিশালী রাজবংশের অধীনে ছিল। পাল, সেন, দেববংশের রাজত্বকালে হাওরের গুরুত্ব ছিল অপরিসীম। মুঘল আমলে যখন বাংলার বিভিন্ন অঞ্চলে মসজিদ, মাদ্রাসা গড়ে উঠছিল, তখন হাওরও তার প্রভাব থেকে বঞ্চিত হয়নি। আজও হাওরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন স্থাপত্যের নিদর্শন। বিশেষ করে ঈশা খাঁয়ের সময়, যখন এই অঞ্চল ভাটি নামে পরিচিত ছিল, তখন হাওরের গুরুত্ব আরও বেড়ে যায়। ঈশা খাঁ এই অঞ্চলে তার শক্তিশালী নৌবহর গড়ে তুলেছিলেন, যা দিয়ে তিনি মুঘলদের সাথে লড়াই করতেন। ইংরেজ শাসন আমলে হাওরের চিত্র কিছুটা পাল্টে যায়। নীলকর সাহেবদের অত্যাচারে হাওরের সাধারণ মানুষ কষ্ট পেলেও তাদের সংগ্রাম থেমে থাকেনি। এই সময় যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হয়, যা হাওরের বাইরের দুনিয়ার সাথে সংযোগ স্থাপন করে। ২০ শতকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হাওরের অঞ্চলের অবদান অনস্বীকার্য। এই অঞ্চলের মানুষ মুক্তিকামী যোদ্ধাদের আশ্রয় দিয়েছিল, তাদের খাদ্য জুগিয়েছিল। হাওরের দুর্গমতা শত্রুদের কাছে ছিল এক বিরাট চ্যালেঞ্জ, যা মুক্তিযোদ্ধাদের জন্য ছিল এক আশীর্বাদ।
আধুনিক যুগে হাওরের জীবনযাত্রা এসেছে অনেক পরিবর্তন। সড়কপথ তৈরি হয়েছে, বিদ্যুৎ পৌঁছেছে ঘরে ঘরে, ইন্টারনেটও এখন হাতের মুঠোয়। তবে হাওরের মূল আকর্ষণ তার প্রাকৃতিক সৌন্দর্য আর স্বতন্ত্র সংস্কৃতি আজও অক্ষুণ্ণ আছে। বর্ষায় যখন হাওরের জল থই থই করে আর শুষ্ক মৌসুমে যখন সবুজের গালিচায় ঢেকে যায়, তখন হাওর তার রূপ আর ঐতিহ্য নিয়ে আমাদের সামনে এক অন্য জগতের দুয়ার খুলে দেয়। কিশোরগঞ্জের হাওরের এলাকা, যা এখন বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত, তার নিজস্ব ইতিহাস আর ঐতিহ্য নিয়ে আজও টিকে আছে। এই গল্প হাওরের অতীত, বর্তমান আর ভবিষ্যতের এক মেলবন্ধন। হাওর অঞ্চলে সাধারণত বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি জমে থাকে, তাই শুষ্ক মৌসুমেই এখানে মূলত ফসল চাষ করা হয়। প্রধানত বোরো ধান উৎপন্ন হয়। ফসল বোরো ধান। হাওর অঞ্চলের প্রধান এবং প্রায় একমাত্র ফসল হল বোরো ধান। বর্ষার পানি নেমে যাওয়ার পর পলিযুক্ত উর্বর জমিতে এর চাষ করা হয়। পরিমাণ: ফসল উৎপাদন জমির পরিমাণ এবং চাষ পদ্ধতির উপর নির্ভর করে। তবে হেক্টর প্রতি বোরো ধানের গড় উৎপাদন প্রায় ৩.৫ থেকে ৪.৫ মেট্রিক টন হতে পারে। উন্নত জাতের ধান ও সঠিক পরিচর্যার মাধ্যমে এর পরিমাণ আরও বেশি হতে পারে। অন্যান্য ব্যবহার: হাওরের জমিগুলো শুষ্ক মৌসুমে ধান চাষের পর কিছু পতিত জমিতে রবিশস্য যেমন ডাল, সরিষা বা গম চাষেরও সুযোগ থাকে, তবে তা খুব সীমিত পরিসরে। এছাড়া হাওরের বিশাল জলাভূমি মৎস্য চাষের জন্য অত্যন্ত উপযোগী। হাওড়াঞ্চলের মানুষের জীবনযাত্রা ঋতুচক্রের ওপর নির্ভরশীল। বর্ষাকালে যখন হাওর পানিতে ডুবে যায়, তখন যোগাযোগ ব্যবস্থা সীমিত হয়ে পড়ে এবং নৌকা হয় প্রধান বাহন। শিক্ষার সুযোগ এখানে সীমিত। অনেক গ্রামে স্কুল থাকলেও বর্ষার সময় যোগাযোগ ব্যবস্থার অভাবে শিক্ষার্থীদের স্কুলে যেতে অসুবিধা হয়। দারিদ্র্যের কারণেও অনেক শিশু স্কুল ছাড়তে বাধ্য হয়। স্বাস্থ্যসেবার অবস্থাও তেমন উন্নত নয়। কিশোরগঞ্জের হাওর এলাকার ইতিহাস হাজার বছরের পুরনো। এই অঞ্চলটি মূলত নিচু জলাভূমি, যা বর্ষাকালে পানিতে ডুবে থাকে এবং শুষ্ক মৌসুমে বিশাল ফসলি জমিতে পরিণত হয়। গল্পাকারে হাওরের ইতিহাস নিচে তুলে ধরা হল। অনেক দিন আগে, যখন পৃথিবী আজকের মতো এত উন্নত ছিল না, তখন বাংলার এক নিভৃত কোণে ছিল এক বিশাল জলরাশি। স্থানীয়রা তাকে ডাকত হাওর বলে। এই হাওর শুধু জলরাশিই ছিল না, ছিল এক জীবনচক্রের প্রতীক। বর্ষায় তার ছিল অথই জলরাশি, আর শুষ্ক মৌসুমে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ। এই হাওরকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এক স্বতন্ত্র সংস্কৃতি আর জীবনযাত্রা। হাজার বছর আগে এই হাওরের বুক চিরে বয়ে যেত অসংখ্য নদী আর খাল। এখানকার মানুষের প্রধান পেশা ছিল মাছ ধরা আর কৃষিকাজ। তারা ছোট ছোট নৌকায় চড়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেত। তাদের জীবন ছিল প্রকৃতির ছন্দে বাঁধা। প্রাচীনকালে এই হাওর অঞ্চল বিভিন্ন শক্তিশালী রাজবংশের অধীনে ছিল। পাল, সেন, দেববংশের রাজত্বকালে হাওরের গুরুত্ব ছিল অপরিসীম। মুঘল আমলে যখন বাংলার বিভিন্ন অঞ্চলে মসজিদ, মাদ্রাসা গড়ে উঠছিল, তখন হাওরও তার প্রভাব থেকে বঞ্চিত হয়নি। আজও হাওরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন স্থাপত্যের নিদর্শন। বিশেষ করে ঈশা খাঁয়ের সময়, যখন এই অঞ্চল ভাটি নামে পরিচিত ছিল, তখন হাওরের গুরুত্ব আরও বেড়ে যায়। ঈশা খাঁ এই অঞ্চলে তার শক্তিশালী নৌবহর গড়ে তুলেছিলেন, যা দিয়ে তিনি মুঘলদের সাথে লড়াই করতেন। ইংরেজ শাসন আমলে হাওরের চিত্র কিছুটা পাল্টে যায়। নীলকর সাহেবদের অত্যাচারে হাওরের সাধারণ মানুষ কষ্ট পেলেও তাদের সংগ্রাম থেমে থাকেনি। এই সময় যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হয়, যা হাওরের বাইরের দুনিয়ার সাথে সংযোগ স্থাপন করে।